নারী সমাজকে অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল। খুলনায় তারেক রহমান ভোট গণনায় দেরি হওয়ার কথা বলে ষড়যন্ত্রের অভিযোগ। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো। এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। নারীদের হেনস্থা করে জামাতের পেছনে লেগেছে একটি দল। অভিযোগ আমিরের, ক্ষমতায় গেলে সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে। সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না। এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে রাজধানীতে মহিলা দলের মিছিল। আইডি হ্যাকের প্রমাণ না দিতে পারলে ক্ষমা চাওয়ার দাবি। ভোটের মাঠে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি। বিরামহীন গণসংযোগে প্রার্থীরা দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। 11 দলীয় ঐক্যের গণজোয়ার দেখে অপপ্রচার চালাচ্ছে একটি দল, অভিযোগ জামাতের। নির্বাচন ঘিরে সক্রিয় ইইউ, সারা দেশে পর্যবেক্ষক নিয়োগ। জনগণ ও নির্বাচন সংশ্লিষ্টরা সচেতন থাকলে ভোট প্রভাবিত করার সুযোগ নেই, মত বিশ্লেষকের। প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড। টিউলিপের 4 বছর, আজমিনা ও রাদওয়ানের 7 বছর করে সাজা। জমির বরাদ্দ বাতিলের আদেশ আদালতের। এবং অ্যাপস্ট্রেইন কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে তোলপাড়। প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। প্রকাশিত নথিতে বিশ্ব নেতা ও ধনকুবেররা বিতর্কের মুখে ক্লিন্টন দম্পতি। নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল। তাদের নেতা যে ভাষায় মন্তব্য করেছেন তা কলঙ্কজনক। এমন আচরণের জবাব ভোটের মাধ্যমে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে খুলনায় নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, যারা স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করছে তাদের কাছে দেশ নিরাপদ নয়। ভোট গণনায় সময় বেশি লাগবে বলে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। খুলনার মাটিতে 22 বছর পর তারেক রহমান বেলা 12:15 মাঠে জনসভা স্থলে আসেন বিএনপি। অপেক্ষমান লাখো জনতার স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগরী। সকাল থেকে খুলনা বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা সহ বিভিন্ন উপজেলা থেকে জনতার ঢল নামে প্রভাতী স্কুল মাঠে। হাতে ধানের শীষ নিয়ে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। অন্তত 10 কোটি জনসংখ্যা। বক্তব্যের শুরুতে উপকূলীয় এলাকার নানা সমস্যা ও সংকট সমাধানে পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। বলেন, কথার ফুলঝুরি নয়, সরকার গঠন করতে পারলে দেশকে এগিয়ে নিয়ে যাবে বিএনপি। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই, যাতে করে সেই সব শিল্পের মধ্যে শুধু পুরুষরাই নয়, সেই সব শিল্পের মধ্যে যাতে নারীদেরও কর্মসংস্থান হয়। এই সময় জামাত আমিরের এক্স পোস্টে নারীদের নিয়ে কটাক্ষের প্রতিবাদ জানান তারেক রহমান। বলেন, নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল। এমন আচরণের জবাব ভোটের মাধ্যমে দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। একটি রাজনৈতিক দল, এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী, যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে চায়। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? আইডি হ্যাক হয়েছে, জামাতের এমন দাবিকে মিথ্যা অভিহিত করে প্রতিবাদ জানান তারেক রহমান। বলেন, স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে যারা ব্যবহার করছে তাদের কাছে দেশ নিরাপদ নয়। আইডি হ্যাক হয়ে গিয়েছিল। প্রিয় ভাই বোনেরা,
এই বিষয়ে যারা বিশেষজ্ঞ তারা পরিষ্কারভাবে বিভিন্নভাবে বলেছে যে আইডি এইভাবে হ্যাক হতে পারে না। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। ভোট গণনার সময় বেশি লাগবে বলে ষড়যন্ত্রের অপচেষ্টা করছে একটি মহল। জনসভায় 3 জেলার 14 প্রার্থীকে পরিচয় করিয়ে দেন তারেক রহমান। দেশ পুনর্গঠনে চান ধানের শীষে ভোট। ইনশাআল্লাহ আহমেদ সালেহীন, সময় সংবাদ। গঠিত হলে যশোরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে উপশহর ডিগ্রি কলেজ মাঠে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাব তার কাছে। রুবেল, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনার সমাবেশ শেষ করে কিছু সময়ের মধ্যেই যশোরের সমাবেশে এসে উপস্থিত হবেন। আমাদের কাছে খবর আমরা পেয়েছি কিছু খুলনা থেকে কিন্তু ইতিমধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসলে হেলিকপ্টার যোগে রওনা হয়েছেন। আমরা যদি একটু যশোর সমাবেশের কথা বলি, আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন স্থান থেকে কিন্তু মানুষ আসতে শুরু করেছে, দলে দলে আসতে শুরু করেছে। জেলা থেকে আশেপাশের বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা, ইউনিয়ন থেকে কিন্তু আমরা দলে দলে মিছিল সহকারে এই যশোর উপশহর মাঠে কিন্তু মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি। এবং সকাল 7টা থেকেই এই যশোর উপশহর মাঠে যে মানুষের উপস্থিতি হয়েছে সেটি কিন্তু সময় বাড়ার সঙ্গে সঙ্গে একেবারে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি মঞ্চে যারা স্থানীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু আসলে বক্তব্য রাখছেন এবং তারা তার বক্তব্যে বলছেন যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই মঞ্চে কিছু সময়ের মধ্যে এসে তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশার কথাগুলো আসলে বলবেন এবং প্রত্যাশার কথা শুনবেনও। একটু বলে রাখি, যশোর এই উপশহর মাঠে যশোর বাদেও কিন্তু 7টি জেলার নেতাকর্মীরা এখানে আসলে উপস্থিত হবেন এবং এই 7 জেলার যারা আসলে প্রার্থী রয়েছেন, মোট 22 জন প্রার্থী রয়েছেন, সেই 22 জন প্রার্থীকে আসলে ধানের শীষের প্রার্থীকে আসলে পরিচয় করিয়ে দিবেন এবং একই সঙ্গে কিন্তু তারা আসলে ধানের শীষের পক্ষে যে নির্বাচনী সমাবেশ প্রতি জেলায় জেলায় হচ্ছে সেই ধারাবাহিকতায় এই যশোরের মাঠে কিন্তু আমরা সমাবেশের লোকজন উপস্থিত দেখতে পাচ্ছি। এর পাশাপাশি আমরা যদি একটু বলি যে নিরাপত্তা ব্যবস্থা, সমাবেশকে ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মঞ্চে যারা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের বক্তব্যে তারেক রহমান আগামী দিনে যে ভাবে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে যেভাবে দেশ গড়বেন সেই কথাগুলো আসলে জানান দিচ্ছেন। যদি একটু বলে রাখি, আজ সকালে কিন্তু খুলনা অঞ্চলের সমাবেশ খুলনার মধ্য দিয়ে কিন্তু আসলে শুরু হয়েছে এবং এই সমাবেশে খুলনা সমাবেশটি কিছু সময়ের আগে কিন্তু শেষ হয়েছে এবং সেই সমাবেশ শেষ করার পরে যশোরের উদ্দেশ্যে বিএনপি চেয়ারম্যান আসলে রওনা হয়েছেন। আমরা একটু লোকের কথা বলছিলাম এবং এখানকার মানুষের প্রত্যাশার কথা শুনছিলাম। যারা আসলে এখানে এসেছেন তারা কিন্তু আসলে তারেক রহমানের জন্য আসলে অপেক্ষা করছেন এবং একই সঙ্গে যদি একটু বলে রাখি যে এই সমাবেশের যে মানুষের প্রত্যাশা এবং স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, তারা আসলে বলছেন যে বিএনপি চেয়ারম্যান এখানকার মানুষের যে সমস্ত সমস্যা সংকট রয়েছে এবং দলীয় চেয়ারম্যান হিসেবে, দলীয় নেতা হিসেবে যে দিক নির্দেশ দিবেন সেটি আসলে শুনে আগামী নির্বাচনে সেটিকে কাজে লাগাবেন। তো আমার কাছে এই ছিল যশোর থেকে বিএনপির সমাবেশের সবশেষ খবর। যশোর থেকে সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। নারীদের হেনস্থা করে একটি দল জামাতের পেছনে লেগেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। কক্সবাজারের নির্বাচনী জনসভায় তিনি বলেন, এসব করে গণজোয়ার ঠেকানো যাবে না। জামাত ক্ষমতায় গেলে নারীদের সম্মানজনক কর্মসংস্থান ও নিরাপদ দেশ গড়ারও প্রতিশ্রুতি দেন ডক্টর শফিকুর রহমান। এছাড়া কক্সবাজারকে সিঙ্গাপুর বা হংকংয়ের চেয়ে উন্নত করার আশ্বাসও দেন তিনি। নির্বাচনী প্রচারণায় বিরামহীন ছুটে চলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার দুপুরে কক্সবাজারের মহেশখালী উপজেলার নতুন বাজার মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করে জামাত। প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির আমির। দলীয় প্রধান আসার আগেই কানায় কানায় ভরে ওঠে নতুন বাজার মাঠ ও আশেপাশের এলাকা। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, অপমানজনক বেকার ভাতা নয়, যুব সমাজের জন্য সম্মানজনক কাজের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আগামী 13 তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশ, নতুন দিনের উদয় হবে। যুব সমাজের হাতে ইনশাআল্লাহ আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাআল্লাহ। সেই কাজ তুলে দেওয়ার একটা পটেনশিয়াল জায়গা হচ্ছে মহেশখালী কুতুবদিয়া। এখানে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কেন্দ্র করে এটাকেই আল্লাহ চাইলে আমরা সিঙ্গাপুর কিংবা হংকংয়ের চাইতে
আমরা আরো ভালো মানে যেতে পারবো। ক্ষমতায় গেলে কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি লবণ শিল্পকে আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন জামাত আমির। এখানে লবণ শিল্প আছে, আস্তে আস্তে দেখলাম মাশাআল্লাহ গালিচা বিছানো লবণ শিল্প। আমি শুনতাম যে এই সময় চাষিরা সেখানে কাজে থাকেন, আজকে একজন চাষিকেও সেখানে দেখলাম না। আপনারা কি এখানে চলে আসছেন নাকি? আলহামদুলিল্লাহ, আপনাদেরকে মোবারকবাদ। এই শিল্পকে আধুনিকায়ন করে আপনাদের কাজ করা হবে সহজ, প্রোডাকশন বাড়ানো হবে অতি, তাতে সব দিক থেকে ইনশাআল্লাহ আপনারা এখানে সুবিধা পাবেন। পরে কক্সবাজার শহরে মুক্তিযোদ্ধা মাঠে জনসভায় অংশ নিয়ে জামাত আমির বলেন, তার দল ক্ষমতায় গেলে নারীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের পাশাপাশি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে। এ সময় তিনি অভিযোগ করেন, একটি দল নারীদের হেনস্থা করে এখন তার পেছনে লেগেছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি, এখন আমার পিছনে লেগেছে। ডাকাতের মতো, ছুরের মতো লেগেছে। সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। হ্যাঁ, পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকেও রাত মনে করে, দিশাহারা হয়ে যায়, কি করবে কি বলবে হিসাব খুঁজে পায় না। এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। পুরো বাংলাদেশ জুড়ে জনগণের উত্থান ঘটেছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। 12 তারিখ এদেশের আপামর জনগণ লাল কার্ড দেখাবে ইনশাআল্লাহ। আজকে যে উত্থান, জনস্রোত যেটা আপনারা লক্ষ্য করছেন, এটা শুধু কক্সবাজার নয়, এটা এখন 56,000 বর্গমাইলের একই দৃশ্য। নাজমুস সালেহী, সময় সংবাদ। চট্টগ্রামের লোহাগাড়া পদুয়া ACM উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেবেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম, সরাসরি যাব তার কাছে। শফিক, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের অপেক্ষায় হাজারো নেতাকর্মী চট্টগ্রামের লোহাগাড়া ACM যে মাঠ রয়েছে সেই মাঠে কাক ডাকা ভোর থেকে বিভিন্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখানে এসেছেন। 11 দলীয় জোটের নেতাকর্মীরা এবং বিভিন্ন ট্রাক বাসে করে কিন্তু তিনি এসেছেন। কিছুক্ষণ পরেই কিন্তু তিনি এই মাঠে আসার কথা রয়েছে, যেহেতু তিনি যে কুতুবদিয়া এবং কক্সবাজারে 2টি জনসভা করেছেন, এরপরে এখানে জনসভা করবেন। এরপরে কিন্তু তিনি সীতাকুণ্ড করে এবং বন্দর করে তিনি সন্ধ্যার পরে কিন্তু তিনি ঢাকা উদ্দেশ্যে রওনা দিবেন। আমি জানিয়ে রাখি, এই আসনকে চট্টগ্রামে 15 আসনকে জামায়াত ইসলামের দুর্গ বলা হয়ে থাকে, ঘাঁটি বলা হয়ে থাকে। কারণ 91 সালে এখানে শাহজাহান চৌধুরী নির্বাচিত হয়েছিলেন এবং 2001 সালে এখানে শাহজাহান চৌধুরী নির্বাচিত হয়েছিলেন এবং 2008 সালে আনম শামসুল ইসলাম নির্বাচিত হয়েছেন এবং এবারে 11 দলীয় জোট হিসাবে জামায়াতের প্রার্থী যে কেন্দ্রীয় সদস্য সাবেক জামায়াতের আমির নগরীর শাহজাহান চৌধুরী নির্বাচন করছেন। এখান থেকে হাজারো নেতাকর্মী এখন অপেক্ষা করছেন যে জামায়াতের আমিরের সাথে। এই মুহূর্তে যে জোটের অন্যান্য যে শরিক দল, সেই শরিক দলে আমরা কিছুক্ষণ আগে 1 মিনিট আগে আমরা দেখেছি LDPর চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ তিনি এখানে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। 11 দলের অন্যান্য যে নেতাকর্মীরা, NCPর বিভাগীয় তত্ত্বাবধায়ক সোজাউদ্দিনকে আমরা দেখেছি, অর্থাৎ 11 দলীয় যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন এবং তারা যে তথ্য প্রার্থী হয়তো 2-1 মিনিটের মধ্যে এই যেখানে জামাতের আমির তিনি এখানে আসবেন আমরা জানতে পারছি যে এই মুহূর্তে নির্বাচন নথিরা, এবং তারা বলছেন শুধু এই চট্টগ্রামে 15 আসন না, অন্যান্য আসনেও তারা জয়ী হওয়ার যে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। তো সব কিছু বলা যায় কিছুক্ষণ পরে কিন্তু জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান কিছু এখানে এসে উপস্থিত হন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। থেকে সহকর্মী শফিকুল আলম। জামাত ক্ষমতায় গেলে নারীদের দুর্দিন আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিলে এই মন্তব্য করেন তিনি। আইডি হ্যাকের প্রমাণ দিতে না পারলে নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির নেতারা। জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ তুলে প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল।
সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামাত ক্ষমতায় গেলে নারীদের দুর্দিন নেমে আসবে। আপনাদের ওই জান্নাতের কার্ড বিক্রি বা কার্ড কি শেষ হয়ে গেছে? এখন এই নারীকে আপনারা ধরলেন, যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পান তাহলে এই দেশের নারী সমাজ যে চরম দুর্গতির মধ্যে পড়বে সেইটা বলার অপেক্ষা রাখে না। মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। যারা তখন আমাদের স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল, যারা নিজেদের মা বোনদের ইজ্জত এই যে পাখানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের সমালোচনা করে বলেন, ভোটের মাঠে নারীরাই তাদের রুখে দাঁড়াবে। এই নারীরা বুঝিয়ে দেবে কিভাবে শুধুমাত্র মিথ্যা কথার প্রচারণা দিয়ে, ধর্মের দোহাই দিয়ে, জান্নাতের দিকে কথা বলে কোনো দল জিততে পারে না। আইডি হ্যাকের প্রমাণ দিতে না পারলে নারী সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী উন্মাদনায় মাতোয়ারা গোটা দেশ। বিরামহীন গণসংযোগে ছুটে চলছেন প্রার্থীরা। একদিকে প্রতিপক্ষের দিকে ছুটছেন অভিযোগের তীর, অন্যদিকে ভোটারদের দুয়ারে দুয়ারে মেলে ধরছেন নানা প্রতিশ্রুতি। দেশে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলছে বিএনপি, আর 11 দলীয় ঐক্যের গণজোয়ার দেখে একটি দল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ জামায়াতের। গ্রামের মেঠো পথ থেকে শহরের রাজপথ, সবখানেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারের দ্বারে দ্বারে ঘুরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আছে অভিযোগ, পাল্টা অভিযোগও। আমার মার্কারটা কি বলেন? ঠাকুরগাঁও 1 আসনের ঢোলারহাটে নির্বাচনী সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুশাসন ও ন্যায়ের ভিত্তিতে দেশ গড়তে চায় বিএনপি, আর স্বাধীনতার পক্ষের শক্তিকেই জনগণ বেছে নেবে বলে প্রত্যাশা নোয়াখালী 1 আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের। একটি বিশেষ দল ভোট বানচালের চেষ্টা চালাচ্ছে মন্তব্য করেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। প্রচারণায় নামেন ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। আমরা সবাইকে নিয়ে আমরা একটা সুশাসন প্রতিষ্ঠা করব। আমি বিশেষ করে ঠাকুরগাঁতে বলতেছি, ঠাকুরগাঁতে আপনারা এগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না। নারীদের যারা নিরাপত্তা দিতে পারবে না, যারা নারীদের মান সম্মান নিয়ে কথা বলেছে, কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, তাদের কাছে কখনোই দেশ হেফাজত না। যদি এই স্বাধীনতা বিরোধীরা কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে, নারীদের তারা গৃহবন্দী করবে। ভোট যদি প্রয়োগ করে, ভোটাধিকার প্রয়োগ করে, ইনশাল্লাহ মুক্তির পক্ষে শক্তি বিএনপি ধানের শীষ বিপুল ভোটে জিতবেন যে এলাকায়। রামপুরার কুঞ্জবনে গণসংযোগের সময় 11 দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম বলেন, নির্বাচনে আবারও লাশের রাজনীতি শুরু হয়েছে। ঢাকা 17 আসনের জামায়াতের প্রার্থী ডক্টর এস.এম. খালিদুজ্জামান বলেন, যতই ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হোক, জনগণ বিশ্বাস করবে না। পঞ্চগড় সদরে গণসংযোগের সময় ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান শাপলাকলির প্রার্থী সার্জিস আলম। নাটোর 2 আসনে জামায়াত প্রার্থী ইউনুস আলী বলেন, জামায়াতের গণজোয়ারে ভীত হয়ে অপপ্রচার শুরু করেছে বিরোধীরা। নির্বাচনে আবারও লাশের রাজনীতি শুরু করেছে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী রয়েছে। মানুষকে হত্যা করে লাশের উপর দিয়ে তারা নির্বাচনে জয়ী হতে যাচ্ছে। যারা নারীদের উপরে উত্ত্যক্ত করে, নারীদেরকে হরণ করে, ধর্ষণ করে, তারাই আবার বলতেছে যে নারীদের উপরে আমাদের আমিরের কথা। সুতরাং মানুষ এটা বিশ্বাস করে না। আমরা ওই রাজনীতিবিদ হইতে চাই না নির্বাচনের আগে 1 মাসে খুঁজে পাওয়া যায়, পরের 4 বছর 11 মাস হারিকেন ধরা খুঁজে পাওয়া যায় না। আমাদের প্রতি গণজোয়ার এবং সমর্থন দেখে প্রতিপক্ষরা বিভিন্ন রকমের অপপ্রচার করার চেষ্টা করছে। 10 ফেব্রুয়ারির মধ্যে সকল ভোটারের কাছে নিজেদের পরিকল্পনা তুলে ধরার সর্বোচ্চ চেষ্টায় প্রার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী প্রচারের খবর জানাতে ঢাকা 17 আসন থেকে আলতাফ হোসেন যুক্ত হবেন এবং নীলফামারী 2 থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকির হোসেন বাজল। শুরুতেই যাব আলতাফের কাছে। আলতাফ,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ঠিক ততটাই কিন্তু নির্বাচনের প্রচারণা কিন্তু জমে উঠতে শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি এই মুহূর্তে আমি আছি ঢাকা 14 আসনে। এই আসনটিতে মূলত বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি তিনি কিছুক্ষণ আগে একটি পথসভার মাধ্যমে মিরপুর 1 নম্বরে নির্বাচনী প্রচারণা শুরু করেছে, সেখানে তিনি বক্তব্য রেখেছেন। একই আসনে আমরা দেখেছি জামাত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর কাশেম বিন আরমান তিনিও কিন্তু তার প্রচারণা সমান তালে চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সানজিদা ইসলাম তুলির প্রচারণা আমরা আছি, সেখানে দেখছি বিপুল পরিমাণ কর্মী সমর্থক নিয়ে তারা কিন্তু একটি গণমিছিল বের করেছে এবং একই সঙ্গে সেই মিছিলে তারা কিন্তু নির্বাচনে তারা কিন্তু ভোট প্রত্যাশা করছেন সাধারণ মানুষের কাছ থেকে। এবং কিছুক্ষণ আগে সানজিদা ইসলাম তুলি বক্তব্য রাখছিলেন পথসভায়, সেখানে তিনি তুলে ধরেছিলেন যে এই আসনটিতে আসলে তিনি নির্বাচিত হলে জনগণের প্রতিনিধি হয়ে যদি আসেন সেক্ষেত্রে তিনি কি কাজ করবেন, তিনি নানান পরিকল্পনার কথা কিন্তু তিনি তুলে ধরছিলেন। তিনি বলেছিলেন যে এই আসনটিতে আসলে বেশ কিছু উন্নয়ন দরকার, বিশেষ করে একটি নিরাপদ এবং জনবান্ধব, একই সঙ্গে নারীদের জন্য একটা নিরাপদ শহর তিনি আসলে গড়ে তুলতে চান। একই সঙ্গে তিনি যেটি বলছিলেন যে এই এলাকার কিছু এলাকায় রাস্তাঘাটেরও খুব বাজে অবস্থা, খারাপ খানাখন্দকে ভরা যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটের উন্নয়ন তিনি করতে চান। এবং সেই সঙ্গে তারা কিন্তু বলছেন যে সব মিলিয়ে এই এলাকার মানুষের উন্নয়নে যা যা করা দরকার, এলাকার উন্নয়নে যা যা করা দরকার সেই পরিকল্পনা কিন্তু মানুষের সামনে তুলে ধরে তিনি কিন্তু ভোট প্রত্যাশা করছেন সাধারণ মানুষের কাছে। তো এই ছিল ঢাকা 14 আসন থেকে আমার কাছ থেকে সর্বশেষ খবর। চলে যাচ্ছি নীলফামারী, সেখানে আছেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন বাদল, জানবো সেখানকার পরিস্থিতি জানবো। আপনারা দেখছেন যে আজকের নীলফামারী 2-এর বাংলাদেশ জামাতে ইসলামীর যে নির্বাচনী জনসভায় এখানে কিন্তু লোকজন উপস্থিত হতে শুরু করেছে এবং ব্যাপক হারে লোকজন বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। আপনারা জানেন যে আজকের নির্বাচনী যে জনসভা নীলফামারী 2 আসনে এখানে বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে এটিএম আজহারুল ইসলাম উনি আজকের এই সভার সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। তাছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা ইউনিভার্সিটির ভিপি জনাব সাদিক নায়েব, রাজশাহী ইউনিভার্সিটির ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলাম সহ আরো অনেকে স্থানীয় নেতৃবৃন্দ কিন্তু আজকের এই জনসভায়, এই বিশাল জনসভায় বক্তৃতা করবেন। আপনারা জানেন যে ইতিমধ্যে জামাতে ইসলাম বাংলাদেশ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তারা সবচেয়ে প্রথম প্রার্থী ঘোষণা করে এবং নির্বিচ্ছিন্নভাবে তাদের যে 4টি আসন নীলফামারীতে আছে এই 4টি আসনেই তারা প্রার্থী নির্বাচন করার পরে তারা তখন থেকেই কিন্তু প্রচার শুরু করেছে, যার ফলে দেখা যাচ্ছে যে নির্বাচনী প্রচারে জামাতে ইসলামী বাংলাদেশ অনেকটা এগিয়ে আছে, কারণ তাদের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা বা তাদের একজনের বিরুদ্ধে আরেকজন কেউ দলায় নেই। তারা নির্বাচনী প্রচারণা শুরু করেছে। একটু মধ্যেই আজকের এই জনসভার প্রধান অতিথি যিনি এটিএম আজহারুল ইসলাম উনি এখানে এসে উপস্থিত হবেন। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিপিগণ এখানে এসে উপস্থিত হবেন। উপস্থিত হয়ে আজকের এই নীলফামারী। বাদল, আপনাকে ধন্যবাদ। নীলফামারী থেকে সহকর্মী শাকির হোসেন বাদল এবং এর আগে রাজধানী থেকে আলতাফ হোসেন আমাদেরকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন। একটি দলের নারী নির্যাতনের জবাব নারীরা ব্যালটের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রী সংস্থা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে বক্তারা বলেন, পেশিশক্তি কাজে লাগিয়ে নানাভাবে নারীদের হেনস্থা করছে বিএনপি ও ছাত্র দলের কর্মীরা। নির্বাচনী প্রচারণায়ও নারীদের উপর হামলা চালানো হচ্ছে। গাজীপুর, চট্টগ্রাম সহ বেশ কিছু জায়গায় নারী নির্যাতনের ঘটনা তুলে ধরে বক্তারা বলেন, বিষয়টি জাতির জন্য লজ্জাজনক।
নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বরিশালে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করছে প্রশাসন। নির্বাচনটা যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসব মুখর হয়, এই জন্য সবাই প্রস্তুত এবং এখানে প্রস্তুতি খুবই ভালো। প্রশাসন এখানে একেবারে নিরপেক্ষভাবে কাজ করছে এবং আপনারাও দেখছেন যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। পলিটিক্যাল বক্তব্য তো এক একজন দিয়ে যাবে, যেহেতু তার তো ভোট টানতে হবে। ভোট টানার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে, তো এটা তাদের কৌশল। বাট আমরা আমাদের এই বাহিনী এবং আমাদের সরকারি কর্মচারী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে। দুপুরের সময় আরও থাকছে, রমজানে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরির শঙ্কা, খালাস না করে জাহাজেই মজুত করছে বড় আমদানিকারক 6 গ্রুপ। অভিযানে সত্যতা, ভোক্তার পকেট কাটার পাঁয় তারা দেখছে ক্যাব। দুর্নীতির আরও 2 মামলায় সাজা দেয়া হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রীত্বের ক্ষমতার অপব্যবহার করে পরিবারকে সরকারি জমি দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজুকের নীতি লঙ্ঘন করে জমি বরাদ্দের জন্য চাপ দেয়ায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 4 বছর, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিককে 7 বছর করে সাজা দেওয়া হয়েছে। এছাড়া জমির বরাদ্দ বাতিলের আদেশও দেন আদালত। মৃত্যুদণ্ড ও 26 বছরের জেল মাথায় নিয়ে দুর্নীতির আরও 2 মামলায় সাজা হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ক্ষমতার অপব্যবহার করে পরিবারের নামে 20 কাঠা সরকারি জমি বরাদ্দ দেয়ায় তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার রায় ঘোষণায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম জানান, পূর্বাচলে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান সিদ্দিকের নামে 20 কাঠা জমি বরাদ্দের আদেশ দেন শেখ হাসিনা। যদিও রাজধানীতে তাদের ফ্ল্যাট ও প্লটের তথ্য হলফনামায় গোপন করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিককে 7 বছর করে কারাদণ্ড ও 1 লাখ করে অর্থদণ্ড দেন আদালত। 2টি মামলায় আজমিনা সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। রাদওয়ান মজিব সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। আদালতে একজনের জবানবন্দিতে বেরিয়ে আসে, শেখ হাসিনার একান্ত সচিব মোহাম্মদ সালাহউদ্দিনকে ভাই বোনের নামে জমি বরাদ্দের জন্য চাপ দেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। পরে রাজুকে আবেদন ছাড়াই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দের জন্য আদেশ দেওয়া হয়। ফলে নিজ নামে জমি না নিলেও অভিযুক্ত হন টিউলিপ সিদ্দিক। 2 মামলায় তাকে মোট 4 বছর কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করা হয়। টিউলিপ রেজনা সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাস। শেখ হাসিনা সহ অন্যান্য সকল আসামিদেরকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এছাড়া রাজুক ও গণপূর্তের 14 জনকে 5 বছর করে কারাদণ্ড দেন আদালত। তবে আত্মসমর্পণ করায় খুরশিদ আলমকে 2 বছরের সাজা দেওয়া হয়। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, Dangerous, and that might be just the perfect second goal for Bangladesh. অনূর্ধ্ব 19 নারী সাফে ভারতকে 2-0 গোলে হারালো বাংলাদেশ। 1 ম্যাচ হাতে রেখে টুর্নামেন্টের ফাইনালে পা রাখলো পিটার বাটলারের দল। রাজনৈতিক সরকারকে পেশাদারিত্ব বজায় রেখে ব্যাংক খাতের সংস্কারকে এগিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা। একই সঙ্গে ব্যাংকে খেলাপি ঋণের ঝুঁকি কমাতে ও কর্মসংস্থান তৈরি করতে বড় শিল্পের পেছনে না ছুটে এসএমই ও মাঝারি শিল্পে নজর দেওয়ার পরামর্শ দেন তিনি। সকালে সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে 2027 সালে খেলাপি ঋণ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছে ব্যাংকটি। 1972 সালে রাষ্ট্রপতির অধ্যাদেশে শুরু হয় দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক। 2টি বিদেশি শাখা সহ 1234টি শাখার সবচেয়ে বড় ব্যাংকটি 2025 সালে মুনাফা করে 8,017 কোটি টাকা। একই সময়ে আমানত বেড়েছে 1,79,000 কোটি টাকা। ঋণ বিতরণ 1,04,723 কোটি টাকা। 2026 সালে এসএমই ও রপ্তানি খাতে 10,000 কোটি টাকা মুনাফা সহ খেলাপি ঋণের হার একক অঙ্কে নামিয়ে আনার পরিকল্পনা ব্যাংকটির। 26 সালে আশা করছি 12% মধ্যে নামিয়ে আনবো এবং আগামী বছর অর্থাৎ 2027 মধ্যে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবো। শুধু বড় শিল্পের দিকে না ছুটে এসএমই ও মাঝারি শিল্পে ঋণ দেওয়ার হার বাড়ানোর কথা উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। সামনে সরকার আসবে, সেখানে কিন্তু আপনাদেরকে আরও খুব ট্যাক্টফুলি বিষয় করতে হবে। আমি আশা করব সম্পূর্ণ প্রফেশনাল
একেবারে প্রফেশনালি সেটা আপনার ব্যাংকটাকে চালন করবেন। একই সাথে ঋণ দেওয়ার ক্ষেত্রে সক্ষমতা দেখে ঋণ দিতে হবে, আদায়ের ক্ষেত্রেও সাহসী হতে হবে বলে জানান গভর্নর। অবশ্যই সাবধান হতে হবে ঋণ দেওয়ার ব্যাপারে, কিন্তু সাহসীও হতে হবে। আমাকে চিহ্নিত করতে হবে উদ্যোক্তা কারা, মাঠ পর্যায়ে উদ্যোক্তা কারা, এসএমইদের মধ্যে কারা ভালো উদ্যোক্তা, তাদেরকে চিহ্নিত করে তাদের মাধ্যমে। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি ও রপ্তানিতে অবস্থান শক্তিশালী করতে পারলে বৈদেশিক বাণিজ্যিক খাত শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে সোনালী ব্যাংকের বোর্ড সদস্যদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। রমজান আসি করতেই গরম হতে শুরু করেছে নিত্যপণ্যের বাজার। ভোক্তাদের এমন অভিযোগের পাল্লায় এবার যোগ হয়েছে কৃত্রিম সরবরাহ সংকট তৈরি করতে আমদানি করা ভোগ্যপণ্য ভর্তি লাইটারের জাহাজকে বানানো হচ্ছে ভাসমান গুদাম। সত্যতাও মিলেছে টাস্ক ফোর্সের অভিযানে। তদারকির অভাবে এই ব্যবসায়ীরা ভোক্তার পকেট কাটার সুযোগ নেয় বলে যুক্তি ক্যাবের। এবার এই দুর্বলতা দূর করতে বিশেষ প্রস্তুতির কথা জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফরহাদুর রহমানের রিপোর্ট। বাজারে আবার বাড়ছে কমতে থাকা চিনির দাম। সরকারের বেঁধে দেয়া দামে বিক্রির কথা থাকলেও ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বাজার। ছোলার দাম কিছুটা কমলেও আসন্ন রমজানের বাড়তি চাহিদার যোগান দেয়া ডালের দরে দাম বৃদ্ধির ছোঁয়া লেগেছে বলে জানান রাজধানীর বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা। এক শ্রেণীর ব্যবসায়ী আছে যারা উপর মহলেতে আছে এবং কি তারা পর্দা আলে থেকে ওটা কারসাজি করে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে অ্যাঙ্কার ডাল, খেসারি ডাল, মুসুরি ডাল, ছোলা কেজিতে 2-3 টাকা বাড়তি। বাজার বাস্তবতার ভুক্তভোগী ভোক্তারা বলছেন রমজান এলেই যেন আরেকটা নিয়ম করে নিত্যপণ্যের দাম বাড়ে, যার পেছনে কাজ করে অবৈধ মজুদ ও কৃত্রিম সরবরাহ সংকট। প্রতি বছরই হয় সব কিছুর উপরে। এই যে দেখবেন ছোলার ডাল 20 টাকা 15 টাকা বাড়াই দিই। রমজান মাসের আগে খেজুর থেকে শুরু করে সমস্ত কিছুর দাম বাড়ায়, মুদির দোকান থেকে শুরু করে সব, এখনও ওই রকমই সব কিছু। প্রতিবারের মতো এবারও পণ্য মূল্য বৃদ্ধির সংখ্যা আরও জোরালো করেছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শতাধিক মাদার ভেসেল বা বড় জাহাজ আটকে থাকার খবর। পণ্য খালাস না হওয়ার পেছনে বড় কারণ হিসেবে সামনে আসে লাইটারেজ জাহাজ সংকট। অভিযোগ উঠে 6টি বড় আমদানিকারক গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান কয়েক লাখ টন পণ্য নিয়ে কয়েকশো লাইটারেজ জাহাজকে বানিয়েছে ভাসমান গুদাম। কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পর যেখান থেকে খালাস হবে দরকারি পণ্য। এমন পরিস্থিতিতে 15 থেকে 31 জানুয়ারি পর্যন্ত 3টি সরকারি টাস্কফোর্স বিভিন্ন বন্দরে 409টি জাহাজে অভিযান চালায়। নৌ পরিবহন অধিদপ্তর জানায় ভাসমান গোদাম বানানোর অভিযোগের সত্যতা পাওয়ায় জরিমানা করা হয়েছে 13টি জাহাজকে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। 13টা ভেসেলকে আমরা জরিমানা করেছি 1,15,000 টাকা। 30 দিনের অধিক আটকে রেখেছিল। দুইটা কোম্পানির এগেইনস্টে আমরা মামলা করছি। ব্যবসায়ীরা যেন কোনোভাবেই পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য সরকারকে কঠোর হওয়ার দাবি ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের। সেই জায়গাটা কিন্তু অনেক শিথিলতা দেখা যাচ্ছে। তো সেই জায়গাটা যদি আমরা জোরদার না করতে পারি, একটা হলো যে ব্যবসায়ীরা তো সুযোগ নেবে, এই সুযোগটা বন্ধ করার দায়িত্ব কিন্তু সরকারের। ভোক্তার সংখ্যা আর ব্যবসায়ীর মুনাফা এই সমীকরণ মিলিয়ে বাজার স্থিতিশীল রাখতে প্রস্তুত বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজান উপলক্ষে স্বাভাবিকভাবে আমাদের মনিটরিং বাড়ানো হবে এবং অতিরিক্ত টিম আমরা তৈরি করছি। ইতিমধ্যে বিভাগীয় কার্যালয়গুলোকে আমরা নির্দেশনা দিয়েছি। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট রুখতে ভোক্তাদেরও জোটবদ্ধ হওয়ার পরামর্শ সংশ্লিষ্ট সংস্থা প্রতিষ্ঠানের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশি ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইন কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রকাশিত নথিতে উঠে আসছে বিশ্বনেতা ও ধনকুবেরদের নাম। বিতর্কের মুখে পড়েছেন ক্লিন্টন দম্পতিও। যুক্তরাজ্যের লেবার পার্টি ছেড়েছেন লর্ড পিটার ম্যান্ডেলসন। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিরোস্লাভ লাইচাকও পদত্যাগ করেছেন। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন কেলেঙ্কারিতে প্রতিদিনই নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। চাপের মুখে পড়ছেন অনেকেই, কেউ কেউ বাধ্য হচ্ছেন পদত্যাগের পথও বেছে নিতে। এপস্টাইনের নথি নিয়ে বিতর্কের মুখে যুক্তরাজ্যের লেবার পার্টি ছেড়েছেন লর্ড পিটার ম্যান্ডেলসন। এপস্টাইনের সঙ্গে তার অতীত সম্পর্কের কারণে দলের বিব্রতকর পরিস্থিতি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি ম্যান্ডেলসনের।
একই ইস্যুতে পদত্যাগ করেছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মিরোস্লাভ লাইচিক। প্রকাশিত নতুন নথিতে দেখা যায় পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় অ্যাফস্টেনের সঙ্গে নারী সংক্রান্ত আলাপ হয় লাইচকের। যদিও এক বিবৃতিতে সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের দফতরের কর্মীদের সঙ্গে অ্যাফস্টেইন ও তার দীর্ঘদিনের সহযোগী গিজলেন ম্যাক্সওয়েলের যোগাযোগের নতুন তথ্য উঠে এসেছে। এসব যোগাযোগের মধ্যে কখনো কখনো অশালীন ইমেল আদান প্রদানের বিষয়ও রয়েছে। অ্যাফস্টেইন সংক্রান্ত দ্বিদলীয় তদন্তে সাক্ষ্য দিতে আইনি নোটিশ প্রত্যাখ্যান করায় ক্লিন্টন দম্পতির বিরুদ্ধে কংগ্রেস অবমাননার প্রস্তাবের ওপর প্রতিনিধি পরিষদে ভোট হওয়ার কথাও রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশ করে। নামাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্ব নেতাদের, এমনকি বিল গেটস ও ইলন মাস্কের মতো ধন কুবেরদের সঙ্গেও এপস্টাইনের গভীর যোগাযোগ থাকার ইঙ্গিত পাওয়া যায়। এছাড়াও সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেনের সঙ্গেও এক নারীর আপত্তিকর ছবি উত্তাপ ছড়িয়েছে ব্রিটেনে। শিউলি রোজা, সময় সংবাদ। ইরান ঘিরে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির মধ্যেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহরে ভিড়েছে মার্কিন যুদ্ধ জাহাজ। তেহরানকে চাপে ফেলার অংশ হিসেবেই এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে। অনূর্ধ্ব-19 নারী সাফের খবর, ভারতকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পা রাখল বাংলাদেশ। নেপালের পোখারায় আলপি অর্পিতার গোলে 2-0 ব্যবধানে জয় পেয়েছে পিটার বাটলারের দল। নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে 12 গোলের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে মাঠে নামে অর্পিতা বিশ্বাসের দল। শক্তিশালী ভারতের বিপক্ষে শুরু থেকেই দাপট নিয়ে খেলে লাল সবুজরা। লিড নিতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের 29 মিনিটে সেট পিস থেকে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক অর্পিতা। লিড নিয়ে আরও আক্রমণাত্মক খেলতে থাকে পিটার বাটলারের দল। বিরতিতে যাবার আগেই ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। 40 মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের 2-0 এগিয়ে নেন আলপি আক্তার। দ্বিতীয়ার্ধে কিছু সুযোগ পেলেও সেখান থেকে গোল আদায় করতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ওই ব্যবধানেই ফাইনালে পা রাখে লাল সবুজরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নারী সমাজকে অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল। খুলনায় তারেক রহমান, ভোট গণনায় দেরি হওয়ার কথা বলে ষড়যন্ত্রের অভিযোগ। নারীদের হেনস্থা করে জামাতের পেছনে লেগেছে একটি দল। অভিযোগ, আবিদের ক্ষমতায় গেলে সম্মানজনক কর্মসংস্থান ও নিরাপদ দেশ গড়ার প্রতিশ্রুতি। এবং প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড, টিউলিপের 4 বছর, আজমিনা ও রাদওয়ানের 7 বছর করে সাজা। জমির বরাদ্দ বাতিলের আদেশ আদালতের। এ ছিল দুপুরের সময়ে। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।